বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কদিন ধরেই জামাতে ইসলাম সম্পর্কে যেসব পিলে চমকানো তথ্য পাচ্ছি, তাতে অন্যান্য বিষয়ে কথা বলার ইচ্ছে থাকলেও এটাকে একদম অ্যাভয়েড করতে পারছি না। জামাত সম্পর্কে আমি বেশ কয়েকদিন ধরেই কথা বলছি। আরো কিছু তথ্য এসেছে, যেমন 29শে মে কুয়েতের একজন ধনকুবেরের সাথে জামাতে ইসলামের আমির এবং আরো একজন এবং ডিপ স্টেটের দুইজন, আমেরিকান ডিপ স্টেটের দুইজন, তাদের একটা মিটিং হয়েছে জামাতে ইসলামকে বাংলাদেশে কি করে ক্ষমতায় আনা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য। এর আগে ডক্টর ইউনূস কাতারের এনভায়রনমেন্টের উপরে একটা সম্মেলনে অনেকটা অনাকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও যোগ দিয়েছিলেন এবং আমরা তখন বলেছিলাম যে এটা তো মোটামুটি এনজিও, একাডেমিক্স, রিসার্চারদের একটা কনফারেন্স, সেখানে কেন একটা সরকার প্রধান যোগ দিচ্ছে, এবং সেটা অনেকেরই চোখে লাগলেও পেছনে অন্য ঘটনা ছিল। এবং এখন আরো জানলাম যে একজন লিমোজিন গাড়ি ব্যবসায়ী, বাংলা ভাষী, কাতারে, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং এই যে ডক্টর ইউনূস, এনসিপি, জামাত, এদের যে একটা চক্র, তাদের সহায়তা করবার ব্যাপারে সেখানেও একটা মিটিং হয়েছে। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার ব্যাপারে মরিয়া এবং মার্কিন ডিপ স্টেট, ওপেন সোসাইটি ফাউন্ডেশন কেন তারা জামাতের পেছনে এভাবে বাজি ধরছে, এর কারণ হলো যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র, যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা বেসিক্যালি সেই মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ ছিল ডক্টর ইউনূস এবং জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামী এবং এই যে এনসিপি বা এইসব ছাত্ররা, এরা মিলে এই ষড়যন্ত্রটা করা হয়েছিল এবং সেই ষড়যন্ত্রে কিন্তু বিএনপি ইনভলভ ছিল না, যে কারণে তারা তাদের বাজিটা জামাতের উপরেই রাখতে চায়। কারণ তারা জানে যে জামাতকে দিয়ে কিভাবে কাজ করিয়েছে এবং জামাত কিভাবে সেই আন্দোলনটাকে দেশবাসীকে ব্লাব দিয়ে প্রতারণা করে দেশবাসীর সাথে তারা কিভাবে আন্দোলনটাকে সফল করেছে, সেই ষড়যন্ত্রটাকে সফল করেছে। সুতরাং তারা জামাতের উপরেই ট্রাস্ট করতে চায় এবং মার্কিন ডিপ স্টেটের বাংলাদেশকে নিয়ে যে লক্ষ্য, যে কারণে তারা বাংলাদেশটাকে চায়, সেটি জামাতকে দিয়ে যেভাবে করানো সম্ভব, ইউনূসকে দিয়ে যেভাবে করানো সম্ভব, সেটি আওয়ামী লীগ তো করেইনি, আর বিএনপিকে দিয়েও সেভাবে করানো কঠিন। কারণ বিএনপি কিছুটা হলেও, যেহেতু বিএনপি জনগণের দল, এবং যেহেতু তাদের একটা শক্ত জনভিত্তি আছে, সুতরাং তাদের দিয়ে যা ইচ্ছে তাই করানো যাবে না। কিন্তু জামাত যেহেতু বাংলাদেশকে ওন করে না, স্বাধীন হওয়ার পরেও জামাতের প্রাক্তন আমির গোলাম আজম পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই ফেডারেশন অব পাকিস্তান গড়ার জন্য বিভিন্ন জায়গায় তিনি লবিং করেছেন। সো জামাত আজ অবধি বাংলাদেশকে ধারণ করে বলে আমার অন্তত বিশ্বাস হয় না, এবং তাদের অতীত কর্মকাণ্ড বা বর্তমান কর্মকাণ্ড সে কথাই বলে। তো এই কারণে জামাতে ইসলামী এখন বিএনপিকে মোটামুটি, আমি আগেও বারবার বলেছি যে বিএনপিকে তারা ল্যাং মেরে নিজেরাই ক্ষমতায় আসতে চাচ্ছে। এবং সম্প্রতি জামাতে ইসলাম, এনসিপি এবং কিছু ইসলামী জোটের বাইরেও জাতীয় পার্টির সাথে তারা কথা বলছে। তারা জাতীয় পার্টির সাথে রাজনৈতিক জোট করতে চায় এবং সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে তারা 50টার বেশি মতো সিটও ছেড়ে দেবে। এবং এই জাতীয় পার্টির সাথে তাদের যে নেপথ্যে আলোচনা চলছে, তার একটা, আমি আপনাদের একটা ঘটনা বলি। এই যে সম্প্রতি রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এরশাদের ভাই জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর হলো, তারপর আপনারা দেখেছেন যে আর্মি কিন্তু খুব অ্যাকশনে চলে গেছে, খুব স্ট্রিক্টলি ব্যাপারটা দেখেছে। এটার কারণ হলো জামাতের পক্ষ থেকে সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছিল যেন যারা জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনারা দেখেছেন, এটা প্রমাণিত সত্য যে জামাতের সাথে সেনাপ্রধানের একটা দহরম মহরম আছেই। এবং ইউনূসের সাথে যখন সেনাপ্রধানের একটু মান অভিমান হয়, তখন কিন্তু জামাত দৌড়ে চলে যায় সেনাপ্রধানের কাছে। সো এখানেও সেই ঘটনাটা ঘটেছে। সেনাপ্রধান পরে সেনাবাহিনীকে ইনভলভ করেছে, নির্দেশ দিয়েছে, এবং সেনাবাহিনী এনসিপির সেই সব যারা ভাঙচুর করেছিল সন্ত্রাসী, তাদের ধরে নিয়ে আসছে। এবং পরবর্তীতে এনসিপি এবং যারা ভাঙচুরে জড়িত ছিল, তারা মোটামুটি কান ধরে মাপ চায়, তওবা করছে যে আর এরকম করবে না। সো জামাতের সাথে
জাতীয় পার্টির যদি আপনারা ভবিষ্যতে একটা নির্বাচনী জোট হতে দেখেন অবাক হবেন না, অলরেডি সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এদিকে আজকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি আজকে একটি অনুষ্ঠানে বলেছেন, যেহেতু বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে কোনো চুক্তি হয়নি, সেহেতু জাতিসংঘের পক্ষে মানবিক করিডোর নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব না। এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। যদিও আমরা জানি যে করিডোরের জন্য অনেকখানি কাজ শুরু হয়ে গেছে, এখনো চলমান আছে, এবং যেহেতু জাতিসংঘ এই রোহিঙ্গা এলাকায় কাজ করে, কিন্তু তিনি যে আজকে প্রকাশ্যে বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুব গুরুত্ব বহন করে। আরেকটা ঘটনা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কাল মধ্যরাতে সারা দেশে গ্রামীণ ব্যাংকের অনেকগুলো কার্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। আমি শুনলাম যে ঢাকা যে হেড অফিস, সেখানে ওরকম একটা ঘটনা ঘটেছে। তো শোনা যাচ্ছে যে সারা দেশে কমপক্ষে 40টি কার্যালয়ে এরকম আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমার যেসব সূত্র আছে, আমার কাছে অন্তত 8টি জেলা থেকে তারা কনফার্ম করেছে যে 8টি জায়গায় গ্রামীণ ব্যাংকে আগুন লেগেছে। তো সংখ্যাটা 8 হোক আর 40 হোক, আবার এই যে গ্রামীণ ব্যাংকে যে আগুন লেগেছে এই খবর